শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 5:30 আর আজকে হচ্ছে রবিবার। তোমরা অনেকেই কমেন্টে বলেছো যে দিদি ভাই তুমি কোন দিন ভিডিওটা করছো, বারটা একটু বলে দিও তাহলে ভালো লাগবে। তাই কিন্তু আজকে তোমাদেরকে বলেই দিলাম। তো যাই হোক, দেখো মারুলি দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। জানো, ভোরবেলার দিকে একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য ওই দিকটায় না পাটা বসে যাচ্ছে, নরম হয়ে আছে মাটিটা, ওখানে না গর্ত হয়ে গেছে, তাই জল দাঁড়িয়ে থাকছে, দিয়ে কাদা হয়েই থাকছে। তো যাই হোক, দেখো হালকা হালকা পা দিয়ে গেলাম, তারপরে ঝাড়টা দিয়ে নিলাম ওই দিকটায়। আর এখন দেখো আমার পুরো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর এবারে আমি বাইরের দিকগুলো ঝাড় দিয়ে নেব। আর বাইরের দিকগুলো আর শেয়ার করব না, কারণ জানো বাইরের দিকটা ঝাড় দিতে অনেকটাই সময় লেগে যায়, সেই জন্য রোজ দিন শেয়ার করতে পারি না। আর জানো আজকে না রুদ্র সকাল সকাল উঠে পড়েছে, তো সেই জন্য ওকে ব্রাশ করিয়ে দিয়ে খাইয়ে দিলাম। তারপরে আমি আবার বাসনগুলোকে নিয়ে পুকুর ঘাটে এলাম। আগে রেখে যাইনি, কারণ রুদ্র উঠে গেছিল, ওকে খাওয়াতে ব্রাশ করাতে সময় লাগবে। অত আগে যদি রেখে যেতাম হাঁসে ফেলে টেলে দিত, সেই জন্য এখনই নিয়ে এলাম আর এখনই মেজে নিচ্ছি। আর হাঁসগুলো দেখো কত কাছে চলে এসছে। পুকুরে বর্ষায় নতুন জল ঢুকেছে, আর দেখো জলটা একটু নোংরা নোংরা লাগছে, তো সেই জন্য জলটাকে একটু নাড়িয়ে নিলাম, মানে হাত দিয়ে করে দিলাম, মানে নোংরাগুলো ওই দিকটায় চলে গেল। তো কি করব বলো, বাড়িতে বাড়িতে তো কল নেই, এই জলে বাসনপত্র ধুতে হয়। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে তুমি পুকুরে বাসনগুলো ধোয়ার পর কলের জলে ধাও। হ্যাঁ গো, ধুয়ে নিই। কলের পাড়ে তো যেতে পারি না সকালবেলা, কারণ কলে তো সকালবেলা সবাই জল নেয়, মানে এখনই তো জল আসে, তো ভিড় থাকে অনেক, তো সেই জন্য ঘরে জল রাখা থাকে, ঘরে নিয়ে গিয়ে ঘরে ধুয়ে নিই। তো চলো বন্ধুরা, এখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। বহরমপুর থেকে সুচিত্রা, সে দিদিভাই লিখেছে, তোমার প্রত্যেকটা ব্লগ দেখি খুব ভালো লাগে। তোমার ব্লগে আমার নামটা ছেলের নামটা নিও। ছেলের নাম হচ্ছে মেঘদীপ। এই যে মেঘদীপ, তোমার নামটা নিয়ে নিলাম, আর সুচিত্রা দিদিভাই তোমার নামটা নিয়ে নিলাম। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো আমার ভিডিও দেখার জন্য। বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম, তারপরে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। আর রুদ্র তো সকাল সকালই উঠে পড়েছে, নইলে বিছানাটা ঝাড়তে আমার একটু দেরি হয়ে যায়। তো দেখো বালিশগুলো ঠিকঠাক করে রাখলাম, এবারে ভালো করে ঝেড়ে নেব। তো চলো এখন দ্বিতীয় কমেন্টের উত্তরটা দিই। আসাম থেকে সুলেখা, সে লিখেছে, তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে, তোমার ব্লগের অপেক্ষায় থাকি, তোমার ব্লগে আমার নামটা নিও। এই যে সুলেখা, তোমার নামটা নিয়ে নিলাম। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো আমাকে এতটা ভালোবাসার জন্য। আর সেই সঙ্গে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি এটা জানতে পারবো যে আমার ভিডিওগুলো বন্ধুরা কত দূর দূরান্ত থেকে দেখছে। স্নান হয়ে গেছে, স্নান করে পুজো করে দিয়েছি। তো তারপর তো আমি মুড়ি খাচ্ছিলাম, আর এদিকে দেখো দিদি সবজিগুলো কাটলো, শাক তুলে নিয়ে এলো দিদি। দেখো পাঁচমেশালি শাক পুকুরে পাহাড় থেকে, তো শাক হবে আজকে। আর এই যে কালকে দিদি কাকুর নিয়ে এসেছিলো, কাকুরগুলো কিছুটা ছিল, তোমাদেরকে তো বলেছিলাম, কাকুরগুলো কেটে দিয়েছে। আর না কাটলে না কালকে হয়তো নষ্ট হয়ে যেত। আর এখানে পটল কেটে রেখেছে, পটলে এখন মাছ দিয়ে হবে না ডিম দিয়ে হবে, এখন চিন্তা ভাবনা করা হয়নি, শুধু পটলটাই কাটা হয়েছে। আর আমরা চাটনি হবে। তো চলো দিদি দিয়ে কেটে ফেলেছে, আমি এবার উনুনটা ধরিয়ে রান্নাটা বসাই। কি আমরা কোথায় পেলে তুমি? হ্যাঁ, ঠামির সঙ্গে কোথায় গিয়েছিলা? পেরে আনলা? চাটনি খাবা? বেশ, চাটনি করে দেবো, রাখো ওখানে, রাখো রাখো এখানে, রাখো 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 এখানে, রাখো এখানে রাখো। দেখো রুদ্র গেছিল কাকিমার সঙ্গে আমরা পাততে, মানে আমাদের একটা পাড়াতে গাছ আছে, তো দেখো আমরা নিয়ে এসছে, দিয়ে বলছে চাটনি করে দিবা। আর এমনিতে তো আমরা চাটনি করবো, আমরা রেখেছিলাম আগে।
দেখো ওদিকটায় উনুন ধরিয়ে দিয়েছি, এখনও কিন্তু উনুনটা ভালোভাবে জ্বলেনি। আর এদিকে যে হাঁড়িটায় ভাত হয় সেই হাঁড়িটায় শাকগুলো কাটার পরে একটু ভিজিয়ে রেখেছিলাম, তাহলে যে বালি কিচকিচিগুলো থাকে তলে পড়ে যাবে। আর এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। উনুন ধরে গেছে, আর এদিকটায় হচ্ছে কাঁকরোলটা একটু ভাপাতে দিলাম, আর এদিকটায় ভাতটা বসিয়ে দিয়েছি। আর খুব তাড়াতাড়ি করে বসালাম, জানো তো, ওই যে উনুনটা ধরানোর পর হাঁড়ি কড়ায় মাটি লেপা ছিল না, আর হাঁড়িটায় তো শাকগুলো ছিল আর কি, মানে জলে একটু ভিজাতে দিয়েছিলাম, তো সেই জন্য মানে উনুনটা অনেকক্ষণই জ্বলে গেছিলো। তাড়াতাড়ি করে শাকটা ধুয়ে আবার হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপলাম, তারপরে বসালাম। চলো, জলটা গরম হয়নি এখনো, চালটা করতে করতে নিয়ে আসি, ধুয়ে দিয়ে চালটা দিয়ে দেবো। শাকে একটু রসুন দেবো না, তাই কি হয়, শাকে দেখবে একটু রসুন না দিলে ভালো লাগে না। তাই দেখো কয়েকটা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর এখন ছোট্ট একটা নোড়া নিয়ে বাটির মধ্যে রেখে থেতো করে নিচ্ছি। আর রসুন যদি থেতো না করা হয় একদমই কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি শাক রান্না করার জন্য, তারপরে 5 ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখন লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে আমি এখন দিয়ে দেবো থেতো করে রাখা রসুনগুলো। এখন রসুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখবে শাকের রসুন যদি একটু ভালো করে ভাজা না হয় না, তাহলে কিন্তু ভালো লাগে না, মানে রসুনের যে সেন্টটা আর কি, সেন্টটা বেরোয় না। আর যত বেশি করে ভাজবে তত কিন্তু সেন্টটা ছড়াবে, আর এই সেন্টটাতেই কিন্তু শাকটা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমি ভালো করে রসুনটাকে ভেজে নিয়েছি, তারপরে শাকগুলো দিয়ে দিলাম। আর এখানে ওই 3-4 রকমের শাক আছে, ওই যে গ্রামের পরিবেশে এদিক ওদিক করে আর কি, বর্ষার দিনে হয় না অনেক রকমের শাক, তো সেই শাকগুলোই আছে। আর এখন আমরা কলমির শাকটা খেতে পাবো না অবশ্য, কারণ আমাদের বাড়িতে মনসা পাতা হয়েছে, যতদিন না মনসাটা আর কি বিসর্জন করা হবে ততদিন খেতে পাবো না। তাছাড়া এমনি যে শাকগুলো আছে সেগুলোই দিদি তুলে নিয়ে এসেছিল। দেখো, ছেলের দোকানে গেছিল ঠাকুর বাবার সাথে, কুরকুরে নিয়ে এসছে, তাই আমাকে এনে দিল, বললো যে মা তুমি কেটে দাও, আর তুমি আর আমি দুজনে খাবো। দেখো আমার কাছে চলে এসছে, আমি বলছি আমি খাবো না, তুমি নিয়ে যাও ঘরে, হাওয়াতে বসে খাও নাকি, আমি একটু নেবো। ছাগল ঢুকে গেল, তাড়াতাড়ি যাও ঘরে, ছাগল ঢুকলো, ছাগল তাড়িয়ে দাও, আর ওই ঘরটা কপার দিও। হ্যাঁ, যাও। দেখো বন্ধুরা, আমাদের বাড়ির পিছনে কেমন বড় খড়ির সাপ। বন্ধুরা কি হয়েছে, রান্না করতে করতে আমার ঘুঁটে শেষ হয়ে গেছিলো। সকালে ঘুঁটে আনার কথা ছিল কিন্তু আনা হয়নি, মানে ভুলে গেছিলাম। তো রান্না করতে করতে গেলাম দিয়ে ঘুঁটে আনার জন্য, যে দিদার কাছে নিই। তো ওখানে গিয়ে দাদু বলছে যে দিদা নেই, তুমি যাও ঘুঁটে গুনে নিয়ে নাও, ওখানে অনেক ঘুঁটে রাখা আছে। তো আমি ঘুঁটে নিচ্ছিলাম, কয়েকটা ঘুঁটে নিয়েছি, তারপর ফসফস করে আওয়াজ শুনতে পেয়েছি। আমি প্রথমে অতটা কিছু মনে করিনি যে কিছু আওয়াজ হচ্ছে, এরকম ভেবেছিলাম। তারপরে আরও কয়েকটা ঘুঁটে ছাড়াতেই মানে সাপের গোটা গাটা দেখা যায়। তখন তো মানে আমি প্রাণের ভয়ে ছুটে পালিয়েছি ওই দাদুর কাছে, যে দাদুকে ডেকে নিলাম যে দাদু তাড়াতাড়ি চলেন, ঘুঁটের মধ্যে সাপ আছে। তারপর তো দাদু এই সাপটাকে বের করলো। তোমরা দেখো কত বড় সাপ আর কত বড় ফনা, বাপরে, এই তো একদম মৃত্যুর মুখে দাঁড়িয়েছিলাম। ভাগ্য ভালো যে সাপটার কিছু একটা হয়েছে, ও এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারছে না, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে যাচ্ছে। আর কতটা বড় সাপ দেখো, সত্যি মানে আমার যে অবস্থা কি হয়েছিল বলে বোঝানোর নয়। তারপর তো সাপটাকে ফেলে দিয়ে আসা হয়েছিল, কারণ সাপটাকে আর মারেনি, কারণ সাপটা তো এমনিতে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারছে না, তো সেই জন্য ওই মাঠে আর কি ছেড়ে দিয়ে এসেছিলো। তো তারপর তো এসে বাকি রান্নাটুকু করেছিলাম। তো এখনও কিন্তু মানে আমার ভয়ে মানে আমি কাঁপছি, জানো তো, ভাবছি যে সত্যি আজকে কি হয়ে যেত, আজকে আমার শেষ দিন হয়ে যেত। তো যাই হোক, তারপরে দেখো রান্নাবান্না সেরে হাঁড়ি কড়াইটা পুকুর ঘাটে ভিজিয়ে এসে এখন উনুনশালে এঁঠোটা দিয়ে দিচ্ছি। আর কি জানো তো, এখন তো বর্ষার সময়, তো সেই জন্য সব জমি কাদা, এখন ধান পোতা হবে, তো সেই জন্য সব মাঠের সাপগুলো আর কি বাড়ির দিকে চলে আসছে। আর এই গ্রামগঞ্জে এখন না সাপের উৎপাতটা আর কি খুব হয়। এই বর্ষার দিনে যে মাটির ভাঙা বাড়িগুলো থাকে, সেই ফোটফাট যেগুলো থাকে আর কি, গর্ত থাকে, গর্তর ভিতরে এসে সাপগুলো ঢুকে থাকে। এই ঘুটে টুটে যেসব থাকে ওর ভিতরে থাকে। সালে এঁঠো দিয়ে হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়েছি, তারপরে দেখো সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। আর আজকে তো রান্না করেছি পাঁচমিশালি শাক আর কাঁকরোল ভাজা, আমড়ার চাটনি, আর ওই আলু দিয়ে পটল দিয়ে আর ডিমের বড়া করে ঝোল করেছি। তো সেগুলো এখন বেড়ে নিচ্ছি। শাকটা প্রথমে দিলাম, তারপরে কাঁকরোল ভাজাটা দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি ঝোল। আর ঝোলটা দেখো খুব পাতলা হয়েছে, কারণ দুবেলা খায় তো সেই জন্য পাতলা না করলে হয় না। আর আমরা চাটনিটাও দেখছো অনেক ঝোল, কারণ কি জানো তো, এই ঝোল মাখিয়েই কিন্তু সবাই ভাত খেতে পছন্দ করে, তো সেই জন্য এত ঝোল করা। তো দেখো তারপর তো সবাইকে দিয়ে দিয়েছি, আর আমরাও এদিকে খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে রুদ্র বাবাকে আর কি ঘটনাগুলো বলছিলাম যে এই ব্যাপার, সাপের কথাটা
ঘটনাটা আর কি। তো রুদ্র বাবা আমাকে বকাবকি করছিল যে তুমি কেন আর কি ঘুটের মধ্যে ওখানে ঘুটে আনতে গেছিলে, তো সেইগুলোই আর কি বলছিল। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে তো রুদ্রসোনাকে ঘুম পাড়িয়েছিলাম, তারপরে শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি। এখনও সন্ধে হয়ে গেছে, এখনও কিন্তু বৃষ্টি পড়েই চলেছে। তো সন্ধেবেলা সন্ধেবাতি দিয়ে দিলাম। তো শাশুড়ি মা বলছে রাত্রে রুটি খাবে, তো সেই জন্য দেখো 2টো রুটি করে নিচ্ছি। আর আজকে বেশি রুটি করছি না বলে এই বেঞ্চটার ওপরেই বসলাম, কারণ বেশি রুটি করলে নিচে আর কি আরাম করে বসে আর কি করি। তো যাই হোক, 2টো করবো ভাবলাম, আবার দেখছি আটা বেশি হয়ে 3টে হয়ে গেল। তো 3টেই করে নিচ্ছি। আর যেন আটাটা একটু নরম হয়ে গেছে, তো সেই জন্য বারবার লেগে যাচ্ছে। আর আটা দিলে আর কি বেড়ে যাবে, তো সেই জন্য আর আটা দিলাম না। তো চলো এখন রুটিগুলো করে নিই। আর একজন আমাকে কমেন্ট করে বলেছিলে যে গ্যাসে রুটি সেঁকো না, চাটুতে ফুলিয়ে নেবে। তো সেই জন্য দেখো আজকে একটা একটা করে রুটি করছি আর চাটুর মধ্যেই ফুলিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।